মুখ্যমন্ত্রী কালকে তড়িঘড়ি জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক ক্যান্সেল করলেন। মানে এই গ্রেপ্তারির কথা, এই গ্রেপ্তারি কি মুখ্যমন্ত্রীকে আরো বেশি ফাঁপড়ে ফেললো? মানে ওসি কে অ্যারেস্ট হয়ে গেল, তারপরে এই যে লোকটা সেই তো চিফ, তা সে অ্যারেস্ট হয়ে গেল, শুধু খালি ওই কেসে না, এই এই কেসেও হয়ে গেল। তাহলে তুমি তাহলে তুমি দায়বদ্ধ হবে না? শুধু মুখ্যমন্ত্রী দায়বদ্ধ হলে হবে না, প্রত্যেকেরই একটা একটা লেভেলে দায়বদ্ধতা আছে। তো সিবিআই এর অ্যাডভাইজার ছিলেন। আমি বলছি, এই শুধু ওসির পক্ষে, ওসি এই কেন খুনিদেরকে বাঁচাতে যাবে? ওসির কি স্বার্থ আছে? না না, ওসি এটা যদি যশোমন্ত সিপির, কমপক্ষে সিপির কমপক্ষে সিপির সমর্থন না থাকে, এর পক্ষে এটা করা সম্ভবপর না। এইটা করে কি সে ঘুষ, তার কাছ থেকে কি ঘুষ পাচ্ছে? তা তো পাচ্ছে না। অতএব এই কাজটা করা, এইটা তার পক্ষে একজন থানেদারের পক্ষে করা সম্ভবপর না, এসব জানেন, ইনক্লুডিং মুখ্যমন্ত্রী। হ্যাঁ, মুখ্যমন্ত্রী। কেন আমি বললাম যে মুখ্যমন্ত্রী প্রত্যেক ওসিকে চেনেন, প্রত্যেক কি বলে যে গোলাপ সভাপতি থেকে শুরু করে সাব ডিভিশনের যে এসডিও বলা হয়, এবং ওখানকার যে পুলিশ থাকে এসডিপিও ইত্যাদি ইত্যাদি করে একবারে মুখ্য সচিব পর্যন্ত সবাইকে নামে চেনেন। এবং আমি নাম করব না, একজন তো তার বিরুদ্ধে কেস রয়েছে, তাকে নিয়ে উনি ঘোরেন, যে ওকে ডাকা হয়েছে, প্রথম ওকে খুন করা হয়, তারপরে একে ডাকা হয় যে দেখো তোমার জন্য ওখানে কিছু একটা রেখে এসছি, তোমার তোমার জন্য। এইটাকে আবার যে আমি কালকের যে রিপোর্ট হচ্ছে, যে তারা ওই কল রেকর্ডে পাওয়া যাচ্ছে যে তাকে রাত্রে তার সঙ্গে কথা হচ্ছে। আমি বলছি, মুখ্যমন্ত্রী বলছেন যে এই যে টালা থানার ওসিকে ভর্তি নেওয়া হয়নি, যে বেসরকারি হসপিটালরা ভর্তি নেয়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই টালা থানার ওসি গ্রেপ্তার। কথাটা হচ্ছে যে উনি তো অনেক কিছু বলে ফেলেন না। তো আমি তো আগেও বলেছি যে তার অভ্যাস এরকম একটা কিছু বলে ফেলা, কিন্তু আজকে কি করবে? তারা 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 সেই থানার ওসি আজকে অ্যারেস্ট হয়ে গেল। কোনো কথা হয়, যে হচ্ছে প্রথম ওখানে যে কাজটা সে প্রথম করবে আর কি, তার থানায় তো কেস হয়েছে, এবং আহ, সেখান থেকে সুরতল রিপোর্ট, তারাই ডেড বডি নিয়ে যাবে, সবকিছু করবে। আর তার সেই ওসি যদি দেখা যায় যে সে কাজ ঠিক মতো করে নাই, উল্টো যারা আসামি তাদের সুবিধা হয়, সেই কাজ সে করলো, এর থেকে আর কি থাকতে পারে? তাহলে দেখা যাচ্ছে কি, এর এর তো দায়িত্ব নিতে হবে। আমি যদি আজকে সিপি হই, বা ডিজি হই, বা মন্ত্রী হই, বা মুখ্যমন্ত্রী হই, আমি যদি পুলিশ মন্ত্রী হই, তাহলে আমি তো মানুষের কাছে দায়বদ্ধ। ওটা বললে তো হবে না, ওটা তো বললে হবে না আপনি। না না, ও কথা আমি এই কথা বলি যে একটা মমতা মমতা একটা গুণ আছে, ও মানে সেই এর থেকে আরম্ভ করে, মানে একটা ওসি থেকে আরম্ভ করে, বিডিও থেকে আরম্ভ করে, এই সমস্ত অফিসার যারা বিডিও ডিএম অমুক তমুক যারা আছে, সেক্রেটারি, এটা সেটা সবার নাম জানে, বাই নেমে চেনে, এবং বাই নেমে, এবং তার মানে অনুমতি ছাড়া কাউকে কোনো পোস্টিং করা হবে না। এবং মাঝে মধ্যে টেলিফোনও নিজে টেলিফোন করে ওসিকে, নিজে টেলিফোন করে ডিএমকে তো মানে ঘর বাকর টেলিফোন করতে থাকে। অতএব আজকে ওটা বললে হবে যে আমি জানি না, তুমি জানো না। ইনফরমেশন গুলো কি করে? এইবারে হচ্ছে কি, আমি এই কাজটা একদিন যখন আহ, আহ, এর না এ হলো, উম, আমাদের তৃণমূলের একজন সাংসদ তিনি মারা গেলেন, বনগার। মারা যাওয়ার পরে এবার বাই ইলেকশন হবে, তো বাই ইলেকশনে তখন আমাকে ডাকলেন উনি। সেখানে আমাকে বললো বালু, মানে জ্যোতিপ্রিয়, বললো যে এরকম করে উপেন দা, আমি গেছি ওই আমাদের ইয়েতে, তো বললো যে আপনি একটু ওনার চেম্বারে আসেন। আমি ঠিক আছে, আসছি। তো আমি গেলাম, যে দেখি বালু রয়েছে আর উনি একা। বললো উপেন দা, এরকম তো ওই যে ইলেকশনটা হবে, তো আপনি তো ওর 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 স্বামীর ইলেকশনের সময় চেয়ারম্যান ছিলেন, ইলেকশনটা আপনিই করেছিলেন, এইটা এবার কে ক্যান্ডিডেট হবে? আমি বলবো বাবা, তোমার এটা তোমার কোম্পানি,
আমি এখানে কি, তুমি আমাকে নিয়ে এসেছো এখানে, কিন্তু এই পার্টির আমি কতটুকু চিনি? হুম? তুমি ঠিক করো কে ক্যান্ডিডেট হবে। বলে না, আপনি যা বলবেন তাই হবে। আমি একটু অবাক হয়ে গেলাম মনে মনে, যে হঠাৎ আমি এত উপরের দিক চলে গেলাম কি করে। আমি আবার আমার এত বড় ইয়ে হচ্ছে। বলল, না না, আপনি যেটা বলবেন। আমি বললাম, আমি যদি বলি আর যদি তোমার ঠিক মনে না হয়, তাহলে আমারও অসম্মান, তোমারও অসম্মান। না না, তুমি আপনি যেটা বলো ভালো। তখন আমি বললাম যে ওর স্ত্রী, তার নাম মমতা ঠাকুর। আমি মমতার নাম বললাম। বলে ফাইনাল। বলে 2 3। বলে আপনিই ঘোষণা করবেন। বেশ। আমি বললাম, আচ্ছা তুমি যে অর্ডার দেবো তাই হবে। আপনি চেয়ারম্যান, যেরকম ওর ওর স্বামীর ব্যাপার, ইলেকশনের সময় আপনি চেয়ারম্যান ছিলেন, তাই হতে হবে। বললাম বেশ, তাও হলাম। ওর আরো একটা কথা আছে, এই যে ওকে করা হলো, এই ঘোষণাও আপনি করবেন। আর ঘোষণা আমার করতে হবে, তাহলে পার্থ কি করবে? ওই তো সবকিছু করে বেড়াবে, মানে সেক্রেটারি জেনারেল। এই যে পার্থ এখন যে, যাই হোক, যে কোনো কারণে হোক পার্থ, আমি তখনকার দিনে বলছি। বলে যে পার্থ কি হলো? না 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 না, পার্থ না, না, আপনার করতে হবে। আমি সব নাশ করছি। তাহলে বললে, আর একটা কথা আছে। আমি কি কথা? আমরা এত কথা তো হয়ে গেল, আরো কথা কি? বলে এই সিবিআই বড় উল্টাপাল্টা করছে, দেখুন না, এরিয়াকে অ্যারেস্ট করে নিচ্ছে, তার অ্যারেস্ট করে নিচ্ছে, এই করছে। এখন মুকুলেরও এখন সমন এসেছে, এটা একটা কিছু, দেখুন তো উল্টাপাল্টা কাজ করছে। তো আপনি যদি, আপনাকে আমরা আমাদের উপদেশটা সিবিআই সংক্রান্ত ব্যাপারে, তো এটা একটা পার্থ, একটা ডিক্লারেশন দেবে আপনাকে। আমি, দেখো তুমি হচ্ছে আমার বস, মানে তুমি আমার ব্যক্তিগতভাবে তুমি আমার বোন, কিন্তু পার্টি হিসেবে ইউ আর মাই বস। এখন তুমি যেটা বলবে তো আমি অ্যাডভাইজার হব, উপায় নাই আমার। আই হ্যাভ টু ওবে। সেখানে তোমাকে বলতে হবে থ্যাংক ইউ ম্যাডাম। তো এইবার সেই দিনই পার্থ ডিক্লেয়ার করে দিল যে এই সিবিআই এর ব্যাপারে আমাদের অ্যাডভাইস করবে হচ্ছে উপেন্দ্রনাথ বিশ্বাস, এবং তিনি যা বলবেন আমাদের তাই আমরা শুনবো। তার ফলে কি হলো কি, যে এই যে প্রায় আমি, মানে 10 বছরের মধ্যে 8 বছর ধরে আমি থাকলাম। আর যেদিন আমি রিটায়ার, মানে রেজিগনেশন দিয়েছি 2011 সালে, 10 সালে, লাস্ট ইলেকশনের সময় যখন আর কি আমি রেজিগনেশন দিয়ে আসলাম, তখন পর্যন্ত আমি তাদের অ্যাডভাইজার। সিবিআই সংক্রান্ত, মানে সিবিআই মানে কি, কেস কাছারির ব্যাপার। তো আমার সব সময় একটু চোখ টোক খোলা রাখতে হতো যে সিবিআই এদের তৃণমূলের মধ্যে কোনটা কোনটা চোর চাচর আছে, কোনটা তো অনেকে, অধিকাংশ লোকই, কিন্তু তাহলে ওই একদম যারা করে খাচ্ছে তাদের সম্বন্ধে একটু নজর টজর রাখতে হয়, কে রাত্রে মদ খেয়ে এখানে সেখানে যাচ্ছে। তো আমি এই সমস্ত কিছু খবরাখবর আমি রাখতাম। তাহলে আমার এই তৃণমূলের মধ্যে ভালো মন্দ, আমি দুটোই কথা বলছি, ভালো মন্দ, এই কথা যদি কেউ বলে যে তৃণমূলের মধ্যে কোনো ভালো আহ কর্মী নেই, এই কথা ঠিক নয়। তো আমার সব কিছু জানাশোনা। হুম। তো আমি তো তাহলে সব জানি, তো সেই জন্য আমিই বলতে পারি ঘটনাটা কি। প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় এই, মানে সব এই ওসিদের নাম জানে বা এইবার আমি বলি হ্যাঁ, যে এইবার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গুণ আছে। সে কিন্তু সেই একেবারে ব্লক থেকে শুরু করে, ব্লক ব্লক থেকে আরম্ভ করে, সাব ডিভিশন থেকে আরম্ভ করে, জেলা থেকে আরম্ভ করে, মানে এ পর্যন্ত, আহ, উপরে পর্যন্ত সবার কিন্তু সে নাম জানে। কেন, সেই কিন্তু এই এই যে পোস্টিং গুলো সেই করে, অন্য কের কোনো ক্ষমতা নাই। ওই জন্য একটা কথা আছে যে খালি এক পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট। আর একটা কি অ্যাডভার্টাইজমেন্টে আপনারা দেখবেন, অনুপ্রেরণা, ওই কথাটাও ওর ও নিজে বানিয়েছে। সবকিছু সেই তারই অনুপ্রেরণায়। ফলে হচ্ছে কি, আজকে যদি মমতা ব্যানার্জি বলে যে এগুলো আমি জানি না, এটা উনি উনি ঠিক বলছেন না। সব জানেন উনি, কে কি করছে না করছে। সিবিআর সব দিক দেখেছি, সিবিআই সাদা দিকটাও আমি দেখেছি, কালো দিকটাও আমি দেখেছি। সিবিআই যারা ভালো কাজ করেছে সেরম মানুষও দেখেছি, আর যারা উল্টোপাল্টা কাজ করেছে তাদেরও দেখেছি, এবং রাজনৈতিক প্রভাব কিভাবে হয় তাও আমি দেখেছি। অতএব সিবিআই যদি ভবিষ্যতে, এই কেসের ভবিষ্যৎ বলতে মানে এরপরে যদি ওকে এই ধর্ষণ এবং খুনের মধ্যে সেকশনের মধ্যে যদি না আনে, তাহলে আমি বলবো কি,
তারা সম্পূর্ণ কাজ করলো না। আমি তখনও তখনও তোমার টিভির সামনে দাঁড়িয়ে বলবো যে এইটা অসম্পূর্ণ থেকে গেল। অবশেষে খুন এবং ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি গ্রেপ্তার। রীতিমতো এইটা নিয়ে হইচই পড়ে গেছে যে সিবিআই অবশেষে যে কাজ করেছে তাকে কুর্নিশ জানাতে হয়, জুনিয়র ডাক্তাররাও কুর্নিশ জানাচ্ছেন যে অবশেষে গ্রেপ্তার। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস, স্যারের সাথে কথা বলবো। স্যার, কিন্তু প্রথম থেকেই আপনি বলেছিলেন যে এই সন্দীপ ঘোষ কিন্তু গভীর ষড়যন্ত্র মানে চক্রান্তর কথা বলেছিলেন, এই চক্রান্তের পেছনে কিন্তু সন্দীপ ঘোষ। স্যার, সেটাই প্রমাণ হলো তো, এই সন্দীপ ঘোষকে গ্রেফতার করলো খুন এবং ধর্ষণের মামলায়, আর প্রমাণ লোপাটের মামলায় রীতিমতো টালা থানার ওসিকেও গ্রেফতার করা হয়েছে। কি বলবেন? না, প্রথম হচ্ছে যে আমরা বঙ্গ টিভিতে আগেই আমরা এই বিষয়ে বলেছি যে এই সন্দীপ ঘোষ এই অপরাধের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো গতকালকে তাকে সিবিআই ওই শোন অ্যারেস্ট দেখিয়েছে। তার মানে কি যে এই কেসেও তাকে আসামি করা হলো। এবার কোর্টের যে ক্রিয়া আছে সেগুলো তো করতে হবে, প্লেস করতে হবে কোর্টে, এবং বোধহয় তাকে আবার রিমান্ডও নেওয়া হবে। তো কেসে সে কিন্তু এখন আসামি, দুটো কেসে, একটা হচ্ছে করাপশন কেসে আর একটা হচ্ছে এই ঘটনার কেসে। আরজি করে যে ঘটনা, সেই ঘটনা আমি আর ওটাতে ব্যাখ্যা করছি না, জিনিসটা আমার ভালো লাগে না বারবার বলতে, তাও একজন মহিলার সম্বন্ধে ঘটনা, আমি বলবো আরজিকর ঘটনা। তো আরজিকর ঘটনার কেসেও কিন্তু তাকে গ্রেফতার করা হলো। কিন্তু এই ঘটনার মধ্যে এই গ্রেফতারটা, এটা আমি আমাদের দর্শকদের বলতে চাই, দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে না, মানে যে যে সেকশন দেওয়া হয়েছে সেই ঘটনার, এখন তো আমি না বলে পাচ্ছি না, যে তার খুন এবং ধর্ষণ যে যে সেকশন দেওয়া দরকার সেই সেকশন কিন্তু নেই, আর থাকার কথাও না আপাতত। 14 তারিখে রাত্রে যে মানে ভ্যান্ডালিজম হলো, এবং তারা কিন্তু ওই তারা ভুল করে ফেললো, তারা ইংরেজি জান না, তারা 3 তলা বলে চলে গেল, কিন্তু 3rd ফ্লোর এটা হলো না। তারাও কিন্তু এই কাজ করতে গিয়েছিল, এই লোপাট করতে, প্রমাণ লোপাট করার জন্য গিয়েছিল। তারা মানে কি, তারাও এই কেসের মধ্যে ইনভলভ। তো সেই কেসটা কিন্তু এখন ক্যালকাটা পুলিশ, আমার যতদূর ইয়েতে আসে, নলেজে আসে, যে ক্যালকাটা পুলিশ সেটা তদন্ত করছে। একবার কথাটা উঠেছিল এটাও কেন সিবিআই কে করা হবে না। আমার যে যারা এই কেস, যারা লার্নেড উকিল যারা করছেন, তাদের উচিত সুপ্রিম কোর্ট, কেননা কি হলে এখন যদি এই কোর্টে যাওয়া হয়, লাভ দিয়ে আবার ও সুপ্রিম কোর্টে যাবে, সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে যাবে। অর্থাৎ সুপ্রিম কোর্টে যখন শুনানি হচ্ছে, মনিটরিং হচ্ছে, সেখানে বলা দরকার। আর একটা কথা বলি, সুপ্রিম কোর্ট তো বলেছে যে তোমার লোকেরা পালিয়ে গেল কেন, ওই দিন যে পুলিশ তো পালিয়ে গেল, মানে এমনই যেদিন আক্রমণ হলো, ওই রাত্রে যখন আলো 14 তারিখের ওখানে আক্রমণ হলো, সেখানে তো তারা পালিয়ে গেল। তো সে পালিয়ে গেল কেন? তার জন্যই তো কি করলো, যে সুপ্রিম কোর্ট সিআইএসএফ কে দিয়ে ওই জায়গা সংরক্ষিত করলেন। তাহলে এর থেকে আর মানে পশ্চিমবঙ্গ সরকারের তথা মুখ্যমন্ত্রীর এর থেকে আর কি লজ্জা হতে পারে, যে তোমার সরকারের উপরে কোনো বিশ্বাস নাই সুপ্রিম কোর্ট। তা না হলে একটা হসপিটালে সিআইএসএফ এর কাজ তো এটা না, এটা কাজ কি? তো এটা সেইখানে এত অনেকগুলো, মানে এক আধটা লোক না, অনেকগুলো সোলজার, তার মানে সিআইএসএফ এর জওয়ানরা, ইনক্লুডিং মহিলা জওয়ান, তারা এইখানে গার্ড করছে। তার মানে আপনার উপরে কোনো বিশ্বাস নাই। আর এই জিনিসটা হয়েছিল বলেই কিন্তু সুপ্রিম কোর্ট বললেন যে সেই রাতে এই ঘটনা ঘটেছে, অতএব তাদেরকে রক্ষা করার জন্য, কারণ এরা বলছে সিকিউরিটি দিন। তাহলে সেই সিকিউরিটি, আমি বলবো কি, সুপ্রিম কোর্ট কিন্তু প্রথম সেই কাজ করলো, যে এই যে সেদিন কিন্তু যারা, এবং জাজই বলে, মানে সুপ্রিম কোর্টের জাজই বলেছেন যে ওই যারা ওখানে আন্দোলন করছে তাদেরও মেরেছে, তাদের মারধর করে ঢুকেছে না, মারধর করে, ইনক্লুডিং মহিলাদের। তো করে সেইখানে
এই ক্যালকাটা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশকে বাদ দিয়ে আনা হলো সিএসসি তে। এর থেকে আর আর কি থাকতে পারে? মাথা নত করা দরকার যে তুমি ফেল করে গেছো। মুখ্যমন্ত্রী কালকে তড়িঘড়ি জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক ক্যান্সেল করলেন, মানে এই গ্রেফতারির কথা, এই গ্রেফতারি কি মুখ্যমন্ত্রীকে আরো বেশি ফাঁপড়ে ফেললো? নিশ্চয়ই, কেননা ওই যে লোকটা সে হচ্ছে, হ্যাঁ এইখানে বলি যে এই লোকটা সন্দীপ ঘোষ, সে তার তার র্যাকেটটা এত বড় যে সমস্ত যারা স্বাস্থ্য বিভাগ, তার সেই আমরা বর্ধমান বলি আর জলপাইগুড়ি বলি, সবার কার পোস্টিং কোথায়, কি কে কততে, কোন কাকে জেতানো হবে, কাকে সরি কাকে ফেল করানো হবে, কাকে কিছু পায় নাই তাকে ডাক্তার বানানো হবে, এগুলো সবই এখন বেরিয়ে গেছে। সে যখন নিজে রিজাইন করলো, সঙ্গে সঙ্গে এই সেই কথাই বলছে ইস্তফা, এটা আমার কথা না, সুপ্রিম কোর্ট বলে অধ্যক্ষ ইস্তফা দেওয়ার পরে তাকে সঙ্গে সঙ্গে, কথাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সঙ্গে সঙ্গে তাকে অন্যত্র নিয়োগ করা হলো, মানে কোশ্চেন মার্ক, নিয়োগ করা হলো, তাহলে এই কাজটা খুবই অন্যায় কাজ। তাহলে এতখানি তুমি তার সাথে তোমার সম্পর্ক, এখন তো বললে হবে না যে আমি এই সমস্ত জানি না, চিনি না, এই কথা বললে হবে না। এবং এইবার এবং ও কথা বললে হবে না, ও কথা বললে হবে না। আর একটা কথা আছে, তুমি সবকিছু জানো অথচ যখন কিছু হলে তখন আমি জানি না, এটা তো এটা আমরা বিশ্বাস করি না। আর একটা কথা আছে, মুখ্যমন্ত্রী মানে কি, তিনি হচ্ছেন সর্বসর্বা, আর একজন সাধারণ মানুষ তারা কিন্তু ওই কে সেক্রেটারি, কে অমুক তমুক, এগুলো তারা জানে না। জানে কি, আমরাই যখন মানে কম ক্লাসে পড়তাম, তাহলে আমরা কি জানতাম কে সেক্রেটারি, কে চিফ সেক্রেটারি, অমুক তমুক, ওই আমাদের মুখ্যমন্ত্রী। তো তিনি হচ্ছেন অ্যাকাউন্টেবল টু দ্য পিপল, তিনি দায়বদ্ধ। যে কোনো ঘটনা হবে তো নিজেই তো বলছে যে আমি ওই ওখান থেকে এই আবার কিছু ঘটনা ঘটে যায় কিনা, আবার ফিরে যেতে হবে, আমি রাত্রে আমার ঘুম হচ্ছে না, তার মানেটা কি? যে একজন মুখ্যমন্ত্রী সে হচ্ছে আমাদের যে সংবিধান অনুযায়ী যে সে মানুষের কাছে সে দায়বদ্ধ, সে তো বললে চলবে না যে আমি জানি না। এটা অরাজনৈতিক কথা মধ্যে আমি যাচ্ছি না, আমি বলবো আমাদের সংবিধান বিরোধী কথা, সংবিধান বিরোধী কথা, এই এই বিরোধী কথা বলার ওনার কোনো অধিকার নেই। গোয়েল তো মানে এই এই প্রমাণ লোপাটের মধ্যেই রয়েছে। আর একটা কথা, বিনীত হি ইজ দ্য চিফ। আচ্ছা, ওই এই ঘটনা কিন্তু ওই রাতের যে ঘটনাটা ঘটেছে তার জন্য কিন্তু সে বলেছে যে এটা আমাদের মানে আমাদের ফেলিওর হয়েছে, সেটা সে স্বীকার করেছে। এবং এই ওসি যে গ্রেপ্তার হলেন, আর কে কে স্ক্যানারে আছে বা কাকে কাকে জিজ্ঞাসাবাদ হতে পারে, এরকম কি মনে হচ্ছে, কার নাম আসছে? আমি তো নাম করতে পারবো না, কিন্তু যারা এই কেস তদন্ত করছিল এবং এই যে সন্দীপের যে সমস্ত লোক, তারা কিন্তু অনেকেই এখনো, আমরা সিবিআই কিন্তু নাম করেনি তাদের, কিন্তু তাদেরকে ইন্টারোগেশন হয়ে গেছে। আর একটা গতকালকে একটা রিপোর্ট বেরিয়েছে, সে বলছে কি যে এই যে আর একটা কথা বলে রাখি ভবিষ্যতের জন্য, এই যে যে যাকে অ্যারেস্ট করেছে, মানে প্রথমেই অ্যারেস্ট করেছে বলছে আমরাই খালি একমাত্র অ্যারেস্ট করলাম, সিবিআই এখনো কিছু করলো না, সঞ্জয়। এই সঞ্জয়, সে তাকে বলা হচ্ছে যে ওই দিনে সে এমনি সাধারণত দিনের বেলায় যাতায়াত করে, অমুক তমুক করে, সেখানে আর একটা কথা, আচ্ছা সে হচ্ছে একজন ওই সিভিক ভলান্টিয়ার, সে কে ভর্তি হবে না হবে তাও সে মাতুব্বরি করে। তো দিস ইজ বলে, এইটা তো না জানার কোনো কথা না। আবার আরেকজন বলছে কি যে দিদি সেও অ্যারেস্ট হয়েছে, সেই করাপশন কেসে অ্যারেস্ট হয়েছে। সে বলছে সেই এখন যে ইনচার্জ আছে তাকে বলছে না যে দিদিকে টেলিফোন করেন, দিদি টেলিফোন নাম্বার জানেন না। আচ্ছা, এই জন্য কে দায়ী হবে? দিদিকেই তো দায়ী হতে হবে, অন্য কেউ তো দায়ী হতে হবে না। যাই হোক, আমি এই কথা বলছি যে সেইটাতে সেখানে কি বলছে যে তাকে রাত্রে ডাকা হয়েছে এবং রাত্রে ডাকা হয়েছে, সেই কল রেকর্ডের থেকে পেয়েছে তারা, আবার তাকে সেই রাত্রেই সে আবার চলে গেছে। তাহলে কি দাঁড়াচ্ছে? আমার ওই কথাটা হন্ট করে, আমি তোমাকে আগেও বলেছি না। একজন তিনি বোধহয়, সেও বোধহয় মানে এই একজন ডাক্তার, মানে ইয়াং ডাক্তার,
সে একটা অডিও করেছিল, অডিও আমি জানি না কে না কে, কিন্তু সে যে আর্গুমেন্টটা মানে যা বলছিল আমাকে সেটা এখনো হন্ট করে, যে ওকে ডাকা হয়েছে, প্রথম ওকে খুন করা হয়, তারপরে একে ডাকা হয় যে যাও দেখো তোমার জন্য ওখানে কিছু একটা রেখে আসছি তোমার তোমার জন্য। এইটাকে আবার যে আমি কালকের যে রিপোর্ট হচ্ছে যে তারা ওই কল রেকর্ডে পাওয়া যাচ্ছে যে তাকে রাত্রে তার সঙ্গে কথা হচ্ছে। সেটা সেটা বলতে পারছি না, একজনের সঙ্গে কথা হয়েছে এবং খুব সিনিয়র লোকের সঙ্গে কথা হয়েছে, কালকেই সেই রিপোর্ট বেরিয়েছে, কালকে রিপোর্ট বেরিয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছেটা কি, যে অনেকটা মিলে যাচ্ছে না, যে ওই সময় দেখা যাচ্ছে কি এই ধর্ষণ হয়েছে, তাহলে কি দাঁড়াচ্ছে যে ওই কথাটা আমার কাছে হন্ট করে, রাত্রে হন্ট করে যে কথাটা বললো, আমি তো দেখতে পাচ্ছি কিছুটা মিলে যাচ্ছে যেন। এইবারে প্রশ্ন আসছে যে এই যে আমরা এতদিন ধরে যেটা আমি বারবার করে, যে পোস্টমর্টম রিপোর্টে কিন্তু বলা নাই যে ধর্ষণ করা হয়েছে। একবার বেরিয়েছিল যে সিমেন্ট পাওয়া গেছে, তা তো নাই এখানে এই রিপোর্টের মধ্যে। তাহলে আমাদের তো প্রমাণ করতে হবে যে তাহলে তাকে ধর্ষণ কে করলো, সেই প্রমাণটা তো আমি তো অন্তত বলতে পারি। যা কিছু রিপোর্ট আপনারা দেখুন, এখনো তো সুপ্রিম কোর্ট বলে নাই যে এই পার্টটা তোমরা বলেছো, এই পার্টটা বলো নাই। তো আমার মনে হয় যে আরো লোক, আমি তো আগেই বলেছি একজনের কাজ না, এবং আরো একটা আমি নিজে রিসার্চ করেছি যে যারা যারা ভেরি রিনাউন্ড ভারতবর্ষের এই ফরেন্সিক সায়েন্সের লোক, তারা বলছে এই কাজটা একজনের পক্ষে সম্ভব নয়। একজন একজন ওর একটু বিরোধী, তিনিও মন্ত্রী, সে বলছে কি যে দিদি এইরকম করি, ও কিন্তু 2জন মহিলা নিয়ে ঘুরছে, এটা ঠেকান আপনি, আমি এই যে ছবি তুলে ফেলেছি, আর সর্বনাশ করেছে। তারপরে ওকে ডেকেছে, এই সেটা আমার খবর, কেন সেই আমার বলেছে আবার যে ওই ছবি দেখেছে ওকে, সেইবার আমার চেলা, বড় চেলা, তাকে আমাকে ওই মানে যখন এতে বিভিন্ন জিনিস বোঝাতে হয় যে এইভাবে কর, কোনোদিন লেখাপড়াটা করে নাই, তারপরে গিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে, মানে মমতার কাছে, ডেকেছে, বলে কিরকম ব্যাপার, 2জনকে নিয়ে করছেন, একজনকে একজন নিয়ে করো। তো আমি কথাটা বলছি যে ওর খবর আছে তাহলে। হ্যাঁ, আমি একবার এই সুমনেরই ওইখানে বলেছিলাম একবার যে দেখো তোমরাও বড় মানে ওস্তাদ মানুষ, তোমরা জানো না যে কোন মন্ত্রী মাতাল, তোমরা জানো না, এই কথা আমি মানতে রাজি না। তাহলে প্রত্যেকদিন তোমাকে রিপোর্ট করতে হচ্ছে, যে যে কেউ কিছু করে তারপরের দিন তোমরা রিপোর্ট বার করে দাও। তো তোমরা জানো না যে তৃণমূলের মধ্যে কটা মাতাল,